মিডল ইস্টের একদিকে যেমন ইয়েমেনের হুতি বাহিনী রেড সি দিয়ে যাওয়া প্রত্যেকটা শিপের উপরে আক্রমণ করছে, যেই জন্য পুরো বিশ্বের শিপিং লাইনকে ভুগতে হচ্ছে, তখন অন্যদিকে ইরান ইসরায়েলের উপরে ৩০০-র বেশি সুইসাইড ড্রোন এবং মিসাইল দিয়ে আক্রমণ করেছে। এবার হোক সেটা সিরিয়া, প্যালেস্টাইন, ইরাক কিংবা ইয়েমেন, মিডল ইস্টের প্রত্যেকটা দেশের অবস্থা আমরা দিন দিন খারাপ থেকে খারাপ হতে দেখতে পাচ্ছি। আর হয়তোবা আমাদের সারাটা জীবন আমাদেরকে এইটাই দেখে যেতে হবে। মিডল ইস্টের এই ভয়ঙ্কর ঝামেলার মধ্যে মিডল ইস্টের বাইরের দেশগুলোও নাক গলানোর ট্রাই করে, যেমন আমেরিকা, ইউনাইটেড কিংডম এবং রাশিয়াও। কিন্তু আসলে এমনটা কেন হয়? কেন বারবার এই সমস্ত ব্যাপারগুলোতে মিডল ইস্টকেই এমন করে ভুগতে হয়? আসলে মিডল ইস্ট সবসময় একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে থাকে, কারণ এখানে বিভিন্ন ধরনের শাসন বিভিন্ন মতাদর্শ নিয়ে শাসন করে। এই জন্য তাদের মধ্যে বিভিন্ন সময় ঝামেলা লেগেই থাকে। তারা এক সময় এই দিক থেকে ফাইট করে, আবার অন্য সময় ওই দিক থেকে ফাইট করে। এই জন্য তাদের সমস্যা কমার জায়গায় সবসময় শুধু বেড়েই যায়। এখন মিডল ইস্টের উপরে কেন এত ভয়াবহ বিপদ নেমে আসলো, আর এখানেই কেন এত যুদ্ধবিগ্রহ হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো জানতে হলে আমাদেরকে ব্যাক করতে হবে ১০০ বছর পেছনে, যেখান থেকে শুরু হয়েছিল মিডল ইস্টের এই সমস্ত ঝামেলাগুলো। আর আমাদের আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত ব্যাপারগুলোই জানবো। তো চলুন শুরু করি। আসলে সময়টা ছিল ২০ শতকের শুরুর দিকে, যখন পুরো মিডল ইস্ট সহ ইউরোপের কিছু অংশ অটোমান সাম্রাজ্যের আন্ডারে ছিল, মানে ওসমানীয় খিলাফতের আন্ডারে। এই শক্তিশালী মুসলিম এম্পায়ার প্রায় ৬০০ বছরেরও বেশি শাসন করার পরে আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়ে। আর তাছাড়া তাদের নিজেদের মধ্যেই নিজেদের সাথেই ঝগড়া হওয়া শুরু হয়ে যায়। অটোমান এম্পায়ারে মুসলিমরা ছাড়াও বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের মানুষ বাস করত, যারা কিনা তাদের আলাদা আলাদা প্রভিন্স বা আলাদা আলাদা স্টেটে বাস করত। মানে তারা সবাই অটোমানদের আন্ডারেই থাকতো, তবে তাদের কারোরই নিজের দেশ বানানোর কোনো স্বাধীনতা ছিল না। তবে তখন ছিল সেই সময় যখন ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্যে পুরো ভারতের দখল নিয়ে আস্তে আস্তে মিডল ইস্টের দিকেও আগানো শুরু করে দিয়েছিল। তারা মিডল ইস্টের কিছু জায়গা তাদের দখলেও নিয়ে নিয়েছিল, যেমন ইউএই, সাউদি ইয়েমেন, বাহরাইন এবং ইজিপ্ট। আসলে ব্রিটিশদের জন্য ভারতবর্ষ এবং আরবের দেশগুলো শাসন করার জন্য সবচেয়ে বেশি দরকার ছিল ইজিপ্টকে, কারণ তারা এখানে দুইটা সমুদ্রকে, মেডিটেরিয়ান সি এবং রেড সিকে একটা খালের সাহায্যে কানেক্ট করেছিল, যেই খালটাকে বর্তমানে আমরা জানি সুইস খাল নামে। এখন যেহেতু এটা ব্রিটিশদের জন্য এত মূল্যবান একটা জায়গা ছিল, আর এটা ছিল ইজিপ্টে, এই জন্য তারা সবসময় ইজিপ্ট তাদের দখলে রাখতে চাইতো। তারা কখনোই এইটা চাইতো না যে ইজিপ্ট তাদের হাতছাড়া হয়ে যাক, এবার সেটা যেই কোনো মূল্যে। আর এমন করেই ব্রিটিশরা আস্তে আস্তে কুয়েত এবং ওমানকেও তাদের প্রোটেক্টেড বানিয়ে ফেলে। আসলে প্রোটেক্টেড বলা হয় সেই সমস্ত দেশকে যারা বলার জন্য তো শুধুই স্বাধীন, তবে তাদেরকে প্রোটেকশন এবং তাদেরকে শাসনও ব্রিটিশরাই করবে। তবে ব্রিটিশদের এই কর্মকাণ্ডগুলো অটোমানরা কোনোভাবেই সহ্য করতে পারছিল না, কারণ তারা মানতেই পারছিল না দুনিয়ার কোনো একটা কোণা থেকে উঠে এসে তাদের জায়গার মধ্যেই হাত বাড়িয়ে দেবে, এমন কাউকে তারা কোনোভাবেই সহ্য করতো না। আর তখনকার সময় ছিল সেই সময় যখন ওয়ার্ল্ড ওয়ার 1 শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফাইনালি অটোমানরা সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং গ্রেট জার্মানির সঙ্গ দিবে। তবে অন্যদিকে মিডল ইস্টের বিভিন্ন দেশকে প্রোটেক্টর বানানো ব্রিটিশ আর তার অ্যালায়েন্স ফ্রান্স মিলে চিন্তা করে তারা অটোমানদের বিরুদ্ধে ফাইট করবে, আর প্রথম বিশ্বযুদ্ধে তাদেরকে হারিয়ে দিয়ে তাদের সমস্ত জায়গা সম্পত্তি তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। ১৯১৬ সালে ব্রিটিশ এবং ফ্রান্সের দুজন ডিপ্লোম্যাট মার্ক সাইক্স এবং ফ্রান্সিয়া জর্জ পিকো তারা দুজন মিলে গোপনে একটা চুক্তি করে, যেই চুক্তির মধ্যে তারা অটোমানদের জায়গা সম্পত্তি তাদের যুদ্ধ হারানোর আগেই নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়। আর এই চুক্তিকে ইতিহাসে বলা হয় সাইক্স পিকো এগ্রিমেন্ট। এই চুক্তিতে বলা হয়েছিল ইউএই, কাতার, বাহরাইন, নর্থ সৌদি আরবিয়া এবং কুয়েত সরাসরি ব্রিটিশের কলোনি হবে। অন্যদিকে নর্থ ওয়েস্ট সৌদি আরবিয়া, ইরাক এবং জর্ডান হবে তো স্বাধীন দেশ, তবে তাদেরকে বলা হবে ব্রিটিশ প্রোটেক্টর। তুরস্ক এবং লেবানন সরাসরি ফ্রেঞ্চদের কলোনি হবে, কিন্তু অন্যদিকে সিরিয়া আর ইরাকের কিছু অংশ ফ্রেঞ্চদের প্রোটেক্টর হবে। তুরস্কের নর্থ সাইডটা চলে যাবে রাশিয়ার কাছে। আর অন্যদিকে প্যালেস্টাইন, যেহেতু এখানের ধর্মীয় মাহাত্ম্যটা একটু বেশি, এই জন্য সাইক্স পিকো এগ্রিমেন্টের মধ্যে এটাকে একটা ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে ঘোষণা করে দেয়া হয়। এখন সাইক্স আর পিকো যুদ্ধে জয়ের আগেই অটোমানদের সমস্ত সম্পত্তি ভাগাভাগি করে তো নিয়েছে, তবে তারা যে ম্যাপটা বানিয়েছিল সেটার মধ্যে সেখানে থাকা তখনকার জনগোষ্ঠীর কথা একেবারেই চিন্তা করা হয়নি। আসলে অটোমানদের সময় তারা এই সমস্ত জায়গাগুলো বিভিন্ন প্রভিন্সে ভাগ করে দিয়েছিল, কারণ তারা বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের মানুষ ছিল, যাদের মধ্যে আচার আচরণের অনেক ভিন্নতা ছিল, তবে তবুও তারা অটোমানদের আন্ডারেই বাস করত। এখন এই সমস্ত প্রভিন্সগুলো যেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের মানুষ বাস করে, সেই সমস্ত প্রভিন্সগুলোকে ব্রিটিশ আর ফ্রেঞ্চরা দখল করে যেই বড় একটা ভুল করেছে, সেই ভুলের মাসুল হয়তোবা পরবর্তী কয়েকশো বছর পুরো মিডল ইস্টকে দিতে হবে।
সাইজ পেকো এগ্রিমেন্টের এই সমস্ত ব্যাপারগুলো তখন সবার সামনে আসা শুরু করে যখন প্রথম বিশ্বযুদ্ধের আগে ব্রিটিশরা এসে মুসলিম আরবদেরকে উস্কানো শুরু করে। তারা তাদেরকে উস্কে বলে যে যদি তোমরা অটোমানদের বিরুদ্ধে আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করো তাহলে যুদ্ধ জয়ের পরে তোমাদেরকে একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র দেয়া হবে। তবে তখন ব্রিটিশরা আরও একটা চুক্তি করেছিল, সেটা করেছিল ইউরোপে থাকা ইহুদিদের সাথে। আসলে তখন সময়টা এমন ছিল, তখন ইহুদিদেরকে না কেউ দেখতে পারত, না কেউ সহ্য করতে পারত। এই জন্য ব্রিটিশরা তাদের সঙ্গে চুক্তি করে যে যদি তারা ওয়ার্ল্ড ওয়ার 1-এ তাদের সাপোর্ট করে তাহলে যুদ্ধ জয়ের পরে তারা প্যালেস্টাইনে তাদের একটা দেশ দেবে। ওয়ার্ল্ড ওয়ার 1 জেতার জন্য প্রত্যেকটা অ্যালায়েন্সেরই তেলের খুব দরকার ছিল। যদিও ব্রিটিশরা সবার আগে 1908 সালে ইরানে তেলের একটা খনি পেয়েছিল, তবে এখানে এত বেশি তেল ছিল না যেটা যুদ্ধে জয়ের জন্য দরকার। আর তাছাড়া যুদ্ধে প্লেন, ট্যাঙ্ক, গাড়ি এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র চালানোর জন্য তেলের অনেক বেশি দরকার ছিল। আসলে যদিও তখনকার সময় আমেরিকা ছিল তেলের সবচেয়ে বড় সাপ্লায়ার, তবে ব্রিটিশরা কোনোভাবেই চাইছিল না তেলের জন্য আমেরিকার উপরে ডিপেন্ডেন্সি বাড়িয়ে দিতে। কারণ তখনকার আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল উড্রো উইলসন, সে যুদ্ধের পরে এই সমস্ত কলোনি সিস্টেম এবং এম্পায়ার সিস্টেমের পুরোপুরি বিরুদ্ধে ছিল। কিন্তু অন্যদিকে ব্রিটিশ আর ফ্রান্স তো অটোমানদের সমস্ত সম্পত্তি ভাগাভাগি করে নিজেদের কলোনি বানানোর জন্য সিক্রেট একটা চুক্তিও করে ফেলেছে। এই জন্য এটা একেবারে স্বাভাবিক ব্যাপার যে আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট হওয়া তাদের জন্য মোটেও উচিত একটা কাজ ছিল না। এই জন্য তারা ইরানের চারপাশে তেলের সন্ধান করা শুরু করে, কারণ তাদের বিশ্বাস ছিল যে এখানেই তেলের ফিউচার আছে। আর পরবর্তীতে সেখান থেকেই অনেক তেল পাওয়া গিয়েছিল। তো এরপরে যখন ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হয়ে যায় তখন অটোমানদের হার হয়ে যায় আর ব্রিটিশরা উইন করে ফেলে। এখন যেহেতু তাদের অ্যালায়েন্সদের মধ্যেই সমস্ত সম্পত্তি ভাগাভাগি করা হবে, এই জন্য তারা সামনাসামনি বসে মিডল ইস্টের ম্যাপকে আরও একবার চেঞ্জ করে ফেলে। অটোমান এম্পায়ার অফিসিয়ালি 1922 সালে বিলুপ্ত হয়ে যায় আর 29 অক্টোবর 1923 সালে একজন জেনারেল মোস্তফা কামাল আতাতুর্ক পুরো তুরস্ককে রিপাবলিক দেশ হিসেবে ঘোষণা করে দেয়। আসলে আতাতুর্ক বুঝতে পেরেছিল যে অটোমানদের বিলুপ্ত করার পরে তারা সবাই তাদের জায়গাগুলো দখল করতে চায়। এই জন্য সে ব্রিটিশ এবং ফ্রান্স আয়ারল্যান্ডের সাথে যুদ্ধ শুরু করে দেয়। পরবর্তী 2টা বছর সে তার আর্মি নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। যেহেতু তাদের অ্যালায়েন্সটা অলরেডি প্রথম বিশ্বযুদ্ধের জন্য প্রচণ্ড ক্লান্ত হয়েছিল, এই জন্য কোনোভাবেই ব্রিটিশ আর ফ্রান্স তাদের সাথে পেরে উঠছিল না। তারা এই হার্ড টাইম ফেস করতে পারছিল না। এই জন্য তারা ফাইনালি কথার টেবিলে আসতে বাধ্য হয়। আর এই মিটিংয়ে আরও একবার পুরো মিডল ইস্টের ম্যাপটাকে চেঞ্জ করা হয়। তবে এই মিটিংটা ছিল তুরস্কের জন্য খুবই লাভজনক একটা মিটিং। আর এখানে তারা যে ম্যাপটা বানিয়েছিল সেটা ছিল বর্তমান মিডল ইস্টের ম্যাপের কাছাকাছি একটা ম্যাপ। ব্রিটিশ অ্যালায়েন্সরা তুরস্কের সমস্ত জায়গা তাদেরকে ফেরত দিয়ে দেয়। আর অটোমান এম্পায়ারের বিলুপ্তির পরে যেই জায়গাগুলো বাকি ছিল সেগুলো নিজেদের মধ্যেই ডিভাইড করে নিয়ে নেয়। আগে অটোমানদের যেই প্রভিন্স ছিল বাসরা, বাগদাদ এবং মসুল, সেগুলোকে ব্রিটিশরা এক জায়গায় করে ম্যান্ডেট অফ মেসোপটেমিয়া নাম দেয়, যেটা কিনা পরবর্তীতে ইরাকে কনভার্ট হয়ে যায়। যদিও এই প্রভিন্সগুলোতে বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের মানুষ বাস করত, তবে এদের কথা চিন্তা না করেই সবগুলো প্রভিন্সকে এক জায়গায় করে ফেলা হয়, যেটা কিনা পরবর্তীতে ইরাকের স্টেবিলিটির উপরে একটা বড় কোয়েশ্চেন মার্ক তোলে। মসুলে বেশিরভাগই কার্ডিশ মানুষজন বাস করত, বাগদাদে সিয়া মুসলমানরা বাস করত, অন্যদিকে বাসরাতে সুন্নি মুসলমানরা বাস করত। অফিসিয়ালি ব্রিটিশরা কুয়েতকে বাসরা প্রভিন্স থেকে আলাদা করে 1960 সাল পর্যন্ত নিজেদের কন্ট্রোলে রাখে। তবে যেহেতু এটা বাসরা প্রভিন্স থেকে আলাদা করা হয়েছিল, এই জন্য যখন ব্রিটিশরা সেখান থেকে চলে যায় তখন ইরাক এটাকে নিজেদের সম্পত্তি মনে করা শুরু করে। এই জন্য 1990 সালে সাদ্দাম হোসেন এই দাবি নিয়েই কুয়েতের উপরে আক্রমণ করে দেয়। আসলে ইরাক ব্রিটিশদের থেকে স্বাধীনতা পাওয়ার পরেও কোনোভাবেই তাদের মধ্যে সংঘাত বন্ধ হচ্ছিল না। একেতে কুর্দ, শিয়া, সুন্নি তাদের মধ্যে যে ঝামেলা সেটা তো চলছিলই। তাছাড়া কুয়েতের দাবি নিয়েও দুই দেশের মধ্যেই একটা ভয়ঙ্কর রকমের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর ঠিক এমনই কিছু একটা হয়েছিল সিরিয়া আর লেবাননের সাথে। আসলে লেবাননকে ফ্রি করে দেওয়া হয়েছিল খ্রিস্টান প্রধান দেশ হিসেবে, কিন্তু সেখানে অনেক বেশি পরিমাণে সিয়া মুসলিম এবং সুন্নি আরবরাও বাস করত। আর অন্যদিকেও যেমন সিরিয়াতে সিয়া, সুন্নি, খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মের মানুষজন বাস করত। তবে ব্রিটিশরা কোনো রকমে নিজেদের জীবন বাঁচানোর জন্য সবগুলো প্রভিন্সকে এক জায়গায় করে তাদেরকে সিরিয়া বানিয়ে দিয়েছে। 1930 সালে তুরস্ক ফ্রান্স গভর্নমেন্টের কাছে সিরিয়ার হাটে প্রভিন্সকে তাদের দেশের সাথে অন্তর্ভুক্ত করার দাবি জানায়। আসলে তখন ফ্রান্স গভর্নমেন্ট এটা ভয় পাচ্ছিল যে তুরস্কের গভর্নমেন্ট না আবার গিয়ে জার্মানির সাথে হাত মিলিয়ে নেয়। এই জন্য তারা হাটে প্রবেশ তুরস্ককে দিয়ে দেয়। তবে এই ব্যাপারটার জন্য সিরিয়া আর তুরস্কের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধের পরিণতি শুরু হয়। আর তাছাড়া ইউফ্রেট নদী নিয়েও একটা দ্বন্দ্ব ছিল, যেটা কিনা তুরস্ক থেকে শুরু হয়ে সিরিয়ার উপর দিয়ে বয়ে ইরাক পর্যন্ত চায়। যার মানে যদি তুরস্ক চায় তাহলে তারা ইউফ্রেট নদীর পানি আটকে দিতে পারবে, যেই জন্য এই 3 দেশের মধ্যে আরও একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতেও পারে। 1960 সালে কোনো রকমে সিরিয়া ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেয়ে তো যায়, তবে স্বাধীনতার পরেই
যখন তারা কোমর সোজা করে দাঁড়ানো শুরু করছিল, তখনই তারা তুরস্কের কাছ থেকে তাদের হাটে প্রভিন্স এবং লেবানন নিজেদের বলে দাবি করা শুরু করে। এখন ব্রিটিশরা কোনো রকমে নিজেদেরকে বাঁচানোর জন্য যেই একটা ভাগাভাগি করে দিয়ে গিয়েছিল, সেটা নিয়ে যেই ঝামেলাটা চলছিল, সেই ঝামেলাটা আরও দ্বিগুণ করে দেয় তেল আসার পরে। আসলে তেলও পাওয়া যায় সেই সমস্ত দেশগুলোতেই, যেই সমস্ত দেশগুলোতে এই বর্ডার নিয়েই ঝামেলা চলছে। উদাহরণস্বরূপ ইরাকে যে সমস্ত জায়গায় তেল পাওয়া গিয়েছিল, সেই প্রভিন্সগুলো ছিল বাসরা এবং মসুল। মসুলতে বাস করত কুর্দ সুন্নি মুসলমান এবং এদিকে বাস করত শিয়া মুসলমানরা। অন্যদিকে যে সমস্ত জায়গাগুলো ছিল, সেগুলোতে বাস করত সুন্নি মুসলমানরা। আর শুধুমাত্র এই সমস্যার জন্য ইরাক তেল পেয়ে যাওয়ার পরেও সেগুলোর ডিস্ট্রিবিউশন এবং সেগুলোকে তোলার কাজটা তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। ইরানের 90% তেল পাওয়া গিয়েছিল খুজিস্তান নামের একটা জায়গাতে, যেখানে কিনা আরব শিয়ারা বাস করত। কিন্তু অন্যদিকে পুরো ইরানে পার্সিয়ান শিয়ারা বাস করে। অন্যদিকে কুয়েত, যাকে কিনা ইরাক অলরেডি নিজেদের বলে দাবি করছিল, সেই জায়গায়ও তেল বেরিয়ে যায়। আর এই জন্য ইরাক আর কুয়েতের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়ে যায়। আসলে সহজ করে বললে, পুরো আরবের মধ্যে অনেক বেশি তেল পাওয়া গিয়েছিল, আর এই তেলের পরিমাণটা ছিল পুরো পৃথিবীতে যত রিজার্ভ আছে তারও প্রায় অর্ধেক। আসলে এই সমস্ত তেলগুলো সেখানেই পাওয়া গিয়েছে, যেই সমস্ত বর্ডারে অলরেডি বিভিন্ন ধর্ম গোত্র নিয়ে বিভিন্ন রকমের ঝামেলা লেগেই আছে। আর তাছাড়া বড় বড় দেশগুলো, যেমন আমেরিকার মতো দেশ, তেলের লোভে এসে মিডল ইস্টে আক্রমণ করে দেয়, যেই জন্য এখানের পরিস্থিতি খুবই খারাপ থেকে খারাপতর হয়ে যায়। অন্যদিকে ব্রিটিশরা ইহুদিদের সাথে যেই চুক্তিটা করেছিল, সেই চুক্তির ফলস্বরূপ তারা প্যালেস্টাইনে তাদের নিজেদের একটা দেশ দিয়ে দেয়, যেটাকে বর্তমানে আমরা ইসরায়েল নামে চিনি। আসলে তখনকার সময় ইসরায়েলের জনসংখ্যার তুলনায় প্যালেস্টাইনের জনসংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। তবে তারপরেও ইসরায়েলকে 62% জমি দিয়ে দেওয়া হয়, যেখানে কিনা প্যালেস্টাইনকে দেয়া হয় মাত্র 38% জমি, যেটার ফল হয়তোবা এখনও প্যালেস্টাইন ভোগ করছে। আসলে যখনই এই পার্টিশনটা করা হয়েছিল, তখন প্রত্যেকটা আরব কান্ট্রি সঙ্গে সঙ্গে এটাকে রিজেক্ট করে দিয়েছিল। তবে অবভিয়াসলি ইহুদিরা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। প্রথম দিকে এমন একটা আরব স্টেট ছিল না যারা কিনা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বা ইসরায়েলকে মেনে নিয়েছিল, বরং সমস্ত আরব দেশগুলো মিলে 1948 সালে তাদের বিরুদ্ধে যুদ্ধই শুরু করে দেয়। তবে ইসরায়েল ব্রিটিশ এবং আমেরিকার সাহায্যে এই যুদ্ধটা উইন করে ফেলে, যদিও তারা আরব কান্ট্রিগুলো দিয়ে চারোপাশ দিয়েই ঘেরা ছিল। আর তখন থেকেই শুরু হয় মিশরের কামাল আব্দুল নাসিরের যুগ। আসলে সে ছিল একজন ভয়ঙ্কর লেভেলের সেকুলার ন্যাশনালিস্ট, যে কিনা পুরো আরব কান্ট্রিগুলোকে এক পতাকার নিচে আনতে চেয়েছিল। আর সে চেয়েছিল এই তেলগুলোকে তারা সুপার ওয়েপেন হিসেবে ইউজ করবে, যেটার মাধ্যমে তারা চাইলে পুরো পৃথিবীকে কন্ট্রোল করলেও করতে পারে। আসলে নাসির এটা জেনে গিয়েছিল যে বাইরে থেকে লোকজন এসে তাদের তেলের ইউজ করে তাদের উপরে আক্রমণ করে, তো কেননা আমরা আমাদের তেলগুলোকে নিজেরাই ইউজ করে সেগুলোকে অ্যাজ এ ওয়েপেন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইউজ করি। 1954 সালে কামাল আব্দুল নাসির প্রথমবারের মতো ক্ষমতায় আসে। আর সে ক্ষমতায় এসেই ইউনাইটেড স্টেট এবং ইসরায়েল ও তাদের যে সহচর ছিল, যেমন কুয়েত ও সৌদি আরবিয়া, তাদের বিরুদ্ধে পুরো আরব কান্ট্রিগুলোকে একজোট করে ফেলে। প্রথমেই নাসির ইজিপ্টের সুইস খালটা আমেরিকা এবং ফ্রান্স থেকে স্বাধীন করে নেয়। যদিও এটার প্রতিবাদ স্বরূপ আমেরিকা এবং ফ্রান্স ইসরায়েলের সাহায্য নিয়ে তাদের উপরে আক্রমণও করে, তবে ফাইনালি এই যুদ্ধটা ইজিপ্ট জিতে যায়। আর ফাইনালি এই সুইস খালটাকে তারা স্বাধীন করেই ফেলে। যদিও এই যুদ্ধ জয়ের পরে পুরো মিডল ইস্টে কামাল আব্দুল নাসিরের প্রশংসা শুরু হয়ে যায়, তবে এমন কিছু আরব দেশও ছিল যারা কিনা তার উত্থানকে সহ্য করতে পারছিল না, যেমন সৌদি আরব, কুয়েত, জর্ডান এবং এম্পায়ার ইরান। আসলে তারা নাসেরকে যে কোনো মূল্যে এখানেই শেষ করতে চাইছিল, কারণ তাদের ভয় ছিল যে যদি নাসের তার এই প্রোগ্রাম নিয়ে তাদের দেশ পর্যন্ত চলে আসে, তাহলে তাদের এই বাদশাহিত্ব চলে যাবে, তারা আর কখনোই দেশের উপরে শাসন করতে পারবে না। আর এই সমস্ত কারণগুলো নিয়েই ইয়েমেনের নাসারের হামি ন্যাশনালিস্ট এবং সেখানের মোনার্ক গভর্নমেন্টের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। যদিও এই যুদ্ধে ইয়েমেনের গভর্নমেন্ট সৌদি আরব, জর্ডান এবং এম্পায়ার ইরানের সাহায্য পাচ্ছিল, অন্যদিকে হামি ন্যাশনালিস্ট শুধুমাত্র ইজিপ্টের সাহায্যই পাচ্ছিল। আর এই যুদ্ধটা ছিল মিডল ইস্টের সর্বপ্রথম প্রক্সি ওয়ার। যদিও এই যুদ্ধের মধ্যে ইজিপ্টকে একটা বিশাল বড় হার হারতে হয়, যেটার জন্য তারা খুবই দুর্বল হয়ে পড়ে। তবে এই সুযোগটাকে ইসরায়েল কাজে লাগায়। যখন ইসরায়েল দেখতে পেল ইজিপ্টের সেনাবাহিনীর মোরালিটি ডাউন হয়ে আসে, তখন তারা তাদের উপর একটা সারপ্রাইজ অ্যাটাক করে দেয়, যেটাকে বর্তমানে সবাই 6 ডে ওয়ার নামে চেনে। এই আক্রমণে ইসরায়েল ইজিপ্টের পুরো সাইনাই পেনিনসুলাই দখল করে নিয়েছিল। এটার মানে ক্লিয়ারলি এইটা যে সুইস খাল দিয়ে কোনো রকমের জাহাজ যেতে পারবে না। আর এইটাই ছিল সেই সময় যখন ইজিপ্টকে 8 বছর যাবৎ সুইস খালটাকে বন্ধ করে রাখতে হয়েছিল। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি কোনোভাবেই কামাল আব্দুল নাসির সহ্য করতে পারেনি। আর 1970 সালে হার্ট অ্যাটাক করে সে সেখানেই মারা যায়। কিন্তু ইসরায়েলের থেকে বদলা নেওয়াটা এখন পর্যন্ত বাকি ছিল। আসলে নাসিরের মৃত্যুর পরে তারই খুব কাছের একজন লোক আনোয়ার সাদাত প্রেসিডেন্ট হয়ে যায়। সে সিরিয়ার সাথে মিলে
ইসরায়েলে আক্রমণ করার একটা প্ল্যানিং বানিয়েছিল। আর 6 অক্টোবর 1973 সালে তারা দুই দিক থেকে ইসরায়েলের উপরে সারপ্রাইজ অ্যাটাক করে দেয়। এই যুদ্ধটাকে ইতিহাসে অনেকগুলো নামে পরিচিত করা হয়েছে, যেমন অক্টোবর ওয়ার বা ফোর্থ আরব এবং ইসরায়েল ওয়ার। যদিও এইবারও ইসরায়েলের পাল্লাটা একটু ভারী ছিল, তবে কোনোভাবেই আরব কান্ট্রিগুলো পেছনে সরছিল না। এই জন্য ফাইনালি মাঝখানে আমেরিকাকে আসতে হয়। আর আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের রিকোয়েস্টে ফাইনালি ইসরায়েল এবং ইজিপ্ট এক হয়ে যায়। আর এই জন্য এই চুক্তি অনুযায়ী ইসরায়েল ইজিপ্টকে সাইনান পেনিনসুলা রিটার্ন করে দেয়। তবে এখানে এইটাও বলা হয় যে ইজিপ্ট তখন এটা স্বীকার করে নিবে যে আসলে ইসরায়েল হচ্ছে কি একটা স্বতন্ত্র দেশ। আর এইটাই ছিল সেই সময় যখন পুরো মিডল ইস্টে একটা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি শুরু হতে যাচ্ছিল। কারণ ইজিপ্ট ছিল প্রথম কোনো দেশ যে কিনা আরবদের বড় শত্রু ইসরায়েলকে অ্যাজ এ দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছিল। প্রায় সমস্ত আরব নেতারা এটার বিরোধিতা করে, কেউ এটাকে মানতে পারছিল না। আর ইসরায়েলের সাথে হাত মেলানোর জন্য একটা ইসলামিক গ্রুপ আনোয়ার সাদাতকে মেরে ফেলে। একদিকে যখন ইজিপ্টে এই সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছিল, তখন অন্যদিকে ইরানে মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে একটা রেভলিউশন শুরু হয়ে যায়। আসলে ইরানের প্রেসিডেন্ট আমেরিকা থেকে টাকা খেয়ে তাদের গোলামের মতো কাজ করত। আর যখন দেশের মানুষজন এই ব্যাপারটা বুঝতে পারে, তখন তারা একটা বিশাল বড় রেভলিউশন করে আর আন্দোলন করে তাকে সরিয়ে দিয়ে রুহুল্লাহ খামেনিকে প্রথমবারের মতো ক্ষমতায় বসায়। তবে এই ব্যাপারটাও অনেক আরব দেশ মানতে পারেনি, কারণ এটাই ছিল প্রথম কোনো আরব দেশ যারা কিনা ইসলামিক শরিয়া অনুযায়ী দেশ চালানোর প্রতিশ্রুতি দিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছিল। আসলে ইরানের এই নতুন রেভলিউশন আর এই নতুন শাসক গোষ্ঠী শিয়া সুন্নিরা চাচ্ছিল পুরো পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক পতাকার নিচে আনতে, যার মাধ্যমে তারা একটা বড় শক্তি দাঁড় করাতে পারবে। আর তাদের সবার লিডার হবে রুহুল্লাহ খামেনি। তবে এই ব্যাপারটার জন্য বিভিন্ন আরব দেশ, বিশেষ করে সুন্নি মুসলিমরা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তাদের এই ভয় ছিল যে ইরানের এই রেভলিউশন তাদের দেশেও না আবার চলে আসে। আর তাছাড়া ইরানের সবচেয়ে বড় টার্গেট ছিল সৌদি আরব, যাদের কিনা আমেরিকা বিভিন্ন রকমভাবে সাহায্য করত। এই জন্য আজকেও ইরানের সবচেয়ে বড় শত্রু, যেখানে একদিকে আমেরিকা আর ইসরায়েল তো ছিলই, অন্যদিকে সৌদি আরবও হয়ে যায়। এখন ইরানের এই রেভলিউশন থেকে বাঁচার জন্য আমেরিকা ইরাকে সাদ্দাম হোসেনকে তুলে আনে আর তাকে ফান্ড করা শুরু করে দেয়। আসলে সাদ্দাম হোসেন ছিল একজন সুন্নি মুসলমান জেনারেল, যে কিনা এমনিতেও ইরানকে দেখতে পারত না, কারণ তার দেশ থেকে যেই তেলগুলো পাওয়া যেত সেগুলো অলরেডি বাসরা প্রভিন্স থেকে পাওয়া যেত, যেখানে কিনা অলরেডি শিয়াদের রাজত্ব ছিল। এই জন্য ফাইনালি কুয়েত আর সৌদি আরবের সাহায্য নিয়ে সাদ্দাম হোসেন তার বড় একটা বাহিনী গঠন করে এবং 1980 সালের দিকে সে নিজে তার বাহিনী নিয়ে ইরানের উপরে আক্রমণ করে দেয়। তারা শুরুতেই ইরানের খুজিস্তান দখল করে ফেলে, যেখান থেকে পুরো ইরানের 90% তেল বের হতো। যদিও এই জন্য এখন ইরাকের তেলের সাপ্লাই বেড়ে গিয়েছিল। তবে এই যুদ্ধটা পুরো 8 বছর ধরে চলে। 5 লাখ মানুষের মৃত্যু হয়, প্রায় 10 লাখ মানুষ আহত হয়। সৌদি আর কুয়েত ইরাককে বারবার করে ফান্ডিং দিয়েই যাচ্ছিল, যাতে করে ইরাক ইরানকে যুদ্ধে ব্যস্ত রাখে, কারণ তারা চাইছিল না কোনোভাবেই ইরান তাদের দিকে ফোকাস করুক। তবে আসলে সৌদি আরব ইরানকে আরও একটা জায়গায়ও ভয় পেত। আসলে বাহরাইনের দিকে তাকালে এটা দেখা যায় যে এখানে যদিও বেশি বাস করত শিয়া মুসলমানরা, তবে এখানে শাসক ছিল সুন্নি। আর তাছাড়া এই জায়গাটা ছিল সৌদির তেলের খনির খুবই কাছের একটা জায়গা। এমনিতেও ইরান বারবার করে বাহরাইন তাদের বলে দাবি করছিল। অন্যদিকে যদি শিয়া মুসলমানেরা এখানের ক্ষমতা পরিবর্তন করে ফেলে, তাহলে ইরান আর সৌদি আরব একেবারে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যাবে। আর হয়তোবা এই জন্য সৌদির তেলের খনিগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে। আর অনেকগুলো কারণের মধ্যে এইটাই ছিল প্রধানতম কারণ, যেই জন্য সৌদি আরব সাদ্দাম হোসেনকে ফান্ডিং করেছিল। 8 বছর যুদ্ধের পরে ফাইনালি ইরাকের হাত থেকে ইরান তাদের খুজিস্তান ফেরত নিয়ে নেয়। তবে এর পরে 1988 সালে সাদ্দাম হোসেন আরও একবার কুয়েতকে নিজেদের বলে দাবি করা শুরু করে, যেই জন্য পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায়। সাদ্দাম কুয়েতকে সরাসরি এটা বলেছিল যে ইরানের সাথে যুদ্ধের যেই ফান্ডিং তোমরা দিয়েছিলে, হয়তো সেটা ভুলে যাও, আর নয়তো তোমাদের দেশ আমাদের সাথে এক করে ফেলো। তবে যখন কুয়েত এটার জন্য না করে দেয়, তখন সাদ্দাম হোসেন তার সমস্ত শক্তি নিয়ে কুয়েতের উপরে আক্রমণ করে দেয় আর প্রত্যেকটা তেলের খনিতে তাদের নিজেদের দখল নিয়ে নেয়। এই জন্য ইরাকের তেলের এত বেশি সাপ্লাই বৃদ্ধি পায় যে পুরো দুনিয়াতে যত তেল পাওয়া যাচ্ছিল তার 20% সাপ্লাই তাদের হাতে ছিল। কুয়েতের থেকে ফান্ডিং নিয়ে সেনাবাহিনীকে বড় করে ইরাক কুয়েতের উপরেই আক্রমণ করে দিয়েছিল। আর এই ব্যাপারটা দেখার পরে সৌদি আরবও প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তারাও তো অনেক বছর ধরে ইরাককে ফান্ডিং করছিল। এখন সৌদি এই ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছিল যে সাদ্দামের এত ভয়ঙ্কর একটা বাহিনী যে কোনো সময় তাদের অয়েলফিল্ডে এসে আক্রমণ করতে পারে আর তাদের অয়েলফিল্ডগুলোও দখল করে নিতে পারে। এই জন্য ফাইনালি তারা তাদের আমেরিকার কার্ডটা বের করে আর আমেরিকার কাছে তারা সাহায্য চাওয়া শুরু করে। আর ফাইনালি আমেরিকান আর্মি এসে এগুলোর মধ্যে হস্তক্ষেপ করে। তারা কুয়েতে সাদ্দামের বাহিনীর সাথে যুদ্ধ করে সবাইকে আবারও সেখান থেকে ফ্রি করে দেয়। আর তাছাড়া বাহরাইনেও তারা একটা ঘাঁটি বানিয়ে ফেলে, যেই জন্য সৌদি আরব পুরোপুরি সেফ ফিল করা শুরু করে। কারণ ইরান থেকে যেই রেভলিউশনটা আসার কথা ছিল, সেইটা থেকেও সৌদি আরব পুরোপুরি নিজেকে ফ্রি করে ফেলে। আর এরপরেই 1944 সালে জর্ডান হয়ে যায় দ্বিতীয় কোনো আরব কান্ট্রি,
যারা কিনা ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেয়। মিডল ইস্টে আমেরিকার এমন প্রভাব এবং পশ্চিমাদের মুসলিমদের উপরে এত নির্যাতনের ফলে মিডল ইস্টে বিভিন্ন রকমের ইসলামিক গ্রুপের জন্ম হয়, যেমন আল কায়দা, আইএসএস, হিজবুল্লাহ, হুতিস এবং ইসলামিক জিহাদ। আসলে তাদের সবারই উদ্দেশ্য ছিল পুরো মুসলিম বিশ্বকে একজোট করে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা। আর এই জন্য অ্যান্টি আমেরিকান প্রত্যেকটা কান্ট্রি থেকে তারা বিভিন্ন রকমের ফান্ডিং পাওয়া শুরু করে দেয়, বিভিন্ন রকমের অস্ত্রের সাপ্লাই পাওয়া শুরু করে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলোর একটা পরিণতি আমরা আজকে মিডল ইস্টে দেখতে পাচ্ছি। যখনই হামাস ইসরায়েলের উপরে আক্রমণ করেছিল, তখন ইসরায়েল এটার প্রতিশোধ নেয়ার জন্য গাজার উপরে অনেকগুলো বোমা বিস্ফোরণ করে, যেই জন্য সেখানে যতগুলো ফিলিস্তিনিরা জীবিত ছিল তারাও সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আর এটার প্রতিশোধ নেয়ার জন্য ইয়েমেনে থাকা হুতি বাহিনীগুলো রেড সি দিয়ে যাওয়া প্রত্যেকটা জাহাজ, যেগুলো ইসরায়েলি এবং ইসরায়েলকে সাপোর্ট করে, এমন জাহাজগুলোর উপরে আক্রমণ করা শুরু করে দেয়। অন্যদিকে হিজবুল্লাহ এবং আরও কিছু অর্গানাইজেশন সিরিয়ার সাইড থেকে বারবার করে ইসরায়েলের উপরে আক্রমণ করছে এবং এইটা তারা কন্টিনিউ করেই যাবে। অন্যদিকে ইরান, যে কিনা এখন পর্যন্ত সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামছিল না, কিন্তু 1 এপ্রিল 2024 সালে যখন ইসরায়েল সিরিয়াতে থাকা ইরানের কনসুলেটে আক্রমণ করে আর তাদের টপ জেনারেলকে মেরে ফেলে, তখন ফাইনালি তারাও বাধ্য হয় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সরব হতে। আর ফাইনালি এইটার বদলা নেওয়ার জন্য তারাও কয়েক ডজন ড্রোন এবং কয়েক ডজন মিসাইল ইসরায়েলের উপরে মেরে দেয়। যদিও ইরান এটা আগে থেকেই জানতো যে তাদের এই ছোটোখাটো অ্যাটাকটা ইসরায়েল খুব সহজেই হ্যান্ডেল করে ফেলবে, তবে এইটা ছিল শুধুমাত্র ইসরায়েলকে জবাব দেওয়ার প্রথম একটা স্টেপ। আর এই যে ভয়ঙ্কর পরিস্থিতিটা বর্তমানে আরবে চলছে, এটা হয়তোবা কয়েকশো বছর ধরেও আরবে চলতে পারে। আসলে আমার মনে হয় আরবের এই সমস্ত কারণের পেছনে একমাত্র যেই কারণটা দায়ী, সেটা হচ্ছে বিভিন্ন রকমের বিশ্বাসের মানুষ একই জায়গায় বাস করে, তাও একই দেশের আন্ডারে। আর তাছাড়া আজ থেকে 100 বছর আগে ব্রিটিশ ও ফ্রান্সরা যেই ভাগটা করে দিয়েছিল, সেখানে ধর্ম এবং কালচারকে একেবারেই গুরুত্বের সঙ্গে দেখা হয়নি, যেইটার ফলও তাদেরকে ভোগ করতে হচ্ছে। যদিও এখন ব্রিটিশরা সেখানে নেই, তবে এইটার ফল আরবদেরকে ভোগ করতে হচ্ছে, আর হয়তোবা ভবিষ্যতেও ভোগ করতে হবে। যাই হোক, আমাকে কমেন্ট করে জানান যে এই সম্পর্কে আপনার মতামত কি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।